তাহলে ক্লাস 9 প্রফেসর শঙ্কুর ডায়েরি, এটা আমাদের ক্লাস 9-এর যে সিলেবাস তাতে যতগুলো গল্প রয়েছে, অর্থাৎ বোমযাত্রীর ডায়েরি 1, 2-এ রয়েছে আমাদের করভাস, আর 3-এ রয়েছে আমাদের স্বর্ণপর্ণী। এই 3টে রয়েছে। তার মধ্যে আমাদের ফার্স্ট যে ইউনিট টেস্ট, সেখানে শুধুমাত্র একটাই আমরা পড়ব, সেটা হচ্ছে বোমযাত্রীর ডায়েরি। এখন প্রশ্ন, বোম মানে কি পারমাণবিক বোমা? না, বোম মানে হচ্ছে আকাশ। বোম কথা অর্থ আমি কি বলছি? আকাশ। এবারে যাত্রী মানে কি? যাত্রা করা। আর ডায়েরি বলতে আমি যে আকাশ যাচ্ছি, ভাই একটু সাইডে সরে বস যাতে ক্লিয়ার দেখতে পাস সাদ্দাম ভাই। তাহলে ডায়েরিতে আমি লিখব যে আকাশ যাত্রাটা আমার কেমন হলো। এটা কে লিখেছেন? সত্যজিৎ রায়। কে লিখেছেন বলো? এটা একটা মুভিও আছে, আমি দেখিয়ে দেবো, চাপ নিও না। তো এই যে গল্প, এটা হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প। এখন প্রশ্ন, তাহলে কল্পবিজ্ঞান কাকে বলে? না, যে বিজ্ঞান কল্পনাকে আশ্রয় করে গড়ে ওঠে তাকে আমরা কি বলে ডাকবো? কল্পবিজ্ঞান বলে ডাকবো, যার ইংরেজিটা হচ্ছে সায়েন্স ফিকশন। তাহলে কল্পবিজ্ঞানের ইংরেজি কি বললাম? সায়েন্স ফিকশন। তো এই যে বোমযাত্রীর ডায়েরি বা করভাস বা স্বর্ণপর্ণী, এগুলো সন্দেশ পত্রিকায় প্রকাশ পেয়েছিল। কোন পত্রিকা? সন্দেশ পত্রিকা, 1368 বঙ্গাব্দ। এখানে যিনি আছেন প্রফেসর শঙ্কু, তিনি একজন বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট। আর সায়েন্টিস্ট মানে জানো তো, একটু উন্মাদ, একটু পাগল টাইপ, একটু কি বলছে, উন্মাদ টাইপ। তো কল্পবিজ্ঞান টোটালটাই আলাদা। তুমি যে বিজ্ঞানকে জানো সেই বিজ্ঞানের সঙ্গে কল্পবিজ্ঞানের কোনো সং নেই। ইন্ট্রো যেটা, সেটা একটা সামারি প্লট করব, আমরা ডায়েরিটা পড়ব। সত্যজিৎ রায় বলছেন তারক চাটুর্যে নামক একজন ব্যক্তি রয়েছে। কি নাম? তারক চাটুর্যে বলতে চ্যাটার্জি। ভদ্রলোক, বেশ গরিব। উনি আমার কাছে আসতেন, আর ওনার গল্পগুলো আমি কোনোবার 5 টাকা, কোনোবার 10 টাকায় কিনতাম। এবার তিনি একটা ডায়েরি নিয়ে এসছেন, কোন দিক থেকে কে জানে। সেই ডায়েরিটা নাকি প্রফেসর শঙ্কুর ডায়েরি। সেটা আবার একটা বড় সড়ো ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পের মতো একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল, উল্কাপাত ঘটেছিল। সেই উল্কাপাতে কিন্তু বড় সড়ো একটা গর্তর সৃষ্টি হয়েছিল। উল্কাপাত মানে বুঝতেই পারছো, ভূমিকম্প হলে কি হয়? ধসে যায়, গর্ত হয়ে যাবে। ঠিক সেই রকম হয়েছিল, এবং সেখানে একটা ডায়েরি পাওয়া গিয়েছিল। কোন ডায়েরি? প্রফেসর শঙ্কুর ডায়েরি। তাহলে প্রাকৃতিক বিপর্যয়টা কি হয়েছিল বললাম? উল্কাপাত। এবার ওখান থেকে যে ডায়েরিটা পাওয়া গেছে, আমার কাছে বিক্রি করতে এনেছে কে? তারক চাটুর্যে। এবার আমি ওটা 20 টাকায় কিনলাম। ক টাকায়? 20 টাকা। ডায়েরিটা যেদিন কিনেছিলাম, লেখার রং কি ছিল? সবুজ। হঠাৎ করে যখন আমি কিছুদিন পর দেখি, তখন কি দেখছি? লাল, পরে নীল, তারপর হলুদ। ভয়ে আমার ডায়েরিটা হাত থেকে পড়ে যায়। ভেলো যে কুকুরটা আছে, ওটা মুখ মানে দাঁত বসায়, অনেকবার টানতে চেষ্টা করে কিন্তু ছিঁড়ে না। ওটাকে আমি ছিঁড়ার চেষ্টা করি, কিন্তু টানলে রবার্ট হয়ে যায়। বাস্তবে সম্ভব? সম্ভব। তাই এটা একটা কল্পবিজ্ঞান বা কল্পনাকে আশ্রয় করে এটা একটা বিজ্ঞান। ব্যাপারটা বোঝা গেল আশা করি। তাহলে কনফিউশনটা এই অবধি ক্লিয়ার। এবার আমরা দেখব প্রফেসর শঙ্কুর ডায়েরিটা 1 বাই 1, 1 জানুয়ারি থেকে কি কি বলছেন আমরা শুনবো। সত্যজিৎ রায় বলেই দিয়েছেন, সত্য মিথ্যা আমি জানি না,
শুধু এইটুকু জানি, যা জেনেছি তাই বলছি। 1 জানুয়ারি, 1 জানুয়ারি আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। আন্ডারলাইন করুন, এটা মার্কস 5-এর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তো। তার মানে তিনি বলছেন যে আমি হঠাৎ করে মর্নিং ওয়াক সেরে এসেছি, একটা সামনে বড় আয়না, মানে আয়নাতে মুখ দেখার আমার খুব একটা প্রয়োজন বোধ হয় না, কারণ আমি একজন বিজ্ঞানী। শোবার ঘরে ঢুকতে একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তে হলো। বিদঘুটে মানে কি? দেখতে বিশ্রী, খারাপ। চমকে গিয়ে চিৎকার করে বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না। মানে এতদিন তো আয়না দেখিনি, আজ প্রথম আয়না দেখলাম। আমারই ছায়া। আর ক বছরে আমার চেহারা ওই রকম হয়েছে, আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার উপর ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিল। তুমি জাস্ট ভাবো। আমি বলেছি না, এটা উন্মাদ টাইপের, একটু পাগল টাইপ। ক্যালেন্ডার মানে আয়নার ওপর কি দিয়েছে? ক্যালেন্ডার, যাতে করে আয়নাটাতে আমার মুখ দেখা না যায়। কেন আমি দেখতে বিশাল একটা হ্যান্ডসাম নই, দরকার নেই। আজ সকালে আমার ঘরে একটা সার্ভেন্ট আছে, কি নাম? প্রহ্লাদ। ও কি করেছে? ও ওটাকে সর্দারি করে তুলে পরে নামিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, ওকে নিয়ে আর পারা যায় না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকেও আর বুদ্ধি হল না। আশ্চর্য বাবা। তাহলে কে কার ওপর রাগ প্রকাশ করছে বলো? রাইট, প্রফেসর শঙ্কু। এটা আমাদেরকে ঘটনাটা কে বলে শোনাচ্ছে? সত্যজিৎ রায়। কার ডায়েরি পড়ে? শঙ্কুর ডায়েরি পড়ে। কখন পেয়েছিল? উল্কাপাতে। কে পেয়েছিল? তারক চাটুর্যে। ক টাকায় কিনেছে? 20 টাকায়। চিৎকার শুনে প্রহ্লাদ তো ঘরে এসে পড়লো। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। তাই আমরা কি বার করলাম? স্নাপ গান। স্নাপ গান বলতে নৈশাস্ত্র। ঠিক আছে, একবার যদি নাকের ঠিক এই জায়গাতে তাক করা হয়, তাহলে কিন্তু 33 ঘন্টা হাঁচো চলতেই থাকবে, কন্টিনিউয়াস ফ্লো। তাহলে এটা হলো 1 জানুয়ারির গল্প। তাহলে ব্যাপারটা বুঝতে পারলো? তুমি আমাকে বলে এমন কোন নৈশাস্ত্র আছে যে গুলি করে দিলে 8 ঘন্টা হাঁচো চলবে? আছে ভাই? নাই। তাহলে গল্পটা হচ্ছে, এটা একটা কল্পবিজ্ঞান বা কল্পনাকে আশ্রয় করে বিজ্ঞান। বোঝাতে পারলাম ব্যাপারটা? এরপর চলে আসবো আমরা 2 জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তা ছিল সেটা দূর হচ্ছে। রকেট বলতে আমি তো যাব কোন গ্রহে? মঙ্গল গ্রহে। ঠিক আছে, যাবার দিন যত এগিয়ে আসছে ততই যেন জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, এখন মনে হচ্ছে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য প্রহ্লাদ দায়ী। কেলেঙ্কারি মানে ঝামেলা। কেলেঙ্কারি বলতে ঘড়িটায় দম দিতে গিয়ে সে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে। জানবো কি করে? 1 সেকেন্ড এদিক ওদিক হলেই সব কাজ ব্যর্থ হয়ে যায়। পণ্ড মানে ব্যর্থ হয়ে যায়, সব কাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। রকেট যে খানিকটা এগুয়ে গোদ খেয়ে পড়বে, আশ্চর্য কি? মানে রকেটটা ধরো বানানো হয়েছে, প্রহ্লাদকে বলেছি দম দিবি, ও কি করেছে? কাঁটাটাই ঘুরিয়ে দিয়েছে। একটু গিয়েই বাস রকেটটা পড়ে গেল। আর পড়েছে কোথায়? কার কাছে বলো? অবিনাশ বাবুর মূলার খেতে পড়েছে। তাহলে রকেটটা কোথায় পড়েছিল? অবিনাশ বাবুর মূলার খেতে পড়েছে। ঠিক আছে, এবার তিনি তো বলছেন আমার মূলাগুলো নষ্ট হয়েছে, তাহলে 500 টাকা জরিমানা চাই। ক টাকা জরিমানা চাই? 500 টাকা। তাহলে প্রশ্ন আসছে, ক টাকা জরিমানা চাই? ভেরি গুড। একেই বলে দিনে দুপুরে ডাকাতি। এদিকে এত বড় চেষ্টা ব্যর্থ হয়ে গেল, তার জন্য কোনো আক্ষেপ নেই। এই সব লোকের জন্য, জব্দ করার জন্য নতুন কিছু অস্ত্র আমাকে বানাতে হবে। আচ্ছা, প্রহ্লাদকে কোন অস্ত্র দিয়েছিলাম আমরা? নৈশাস্ত্র বা স্নাপ গান। এবারে কাকে টাইট দিতে হবে? অবিনাশ বাবু। ও আমার কাছে ক টাকা জরিমানা চেয়েছে? 500 টাকা। দোষ কি আমার? না, দোষ কার? প্রহ্লাদের। ও কি করেছিল? দম দিতে গিয়ে ঘড়ির কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে। যাব কিসে করে? রকেটে। যাব কোথায়? মঙ্গল গ্রহে। যাব কোথায়? বোম মানে কি? আকাশ। বোম যাত্রীর ডায়েরি। 2 জানুয়ারি শেষ। এনি প্রবলেম? 5 জানুয়ারি। তাহলে তুমি বলবে যে 3 আর 4 কি হয়েছে বাবা? কে জানে। সত্যজিৎ রায় তো বলেই দিয়েছে, ডায়েরিতে যা ছিল বলে দিচ্ছি, সত্য মিথ্যা আমি জানি।
উনি তো বলেই দিয়েছে। দেখ, প্রহ্লাদটা বোকা হলেও ওকে নিলে কিন্তু সুবিধা আছে আমাদের। ও বোকা হলেও ওকে নিলে কিন্তু আমাদের সুবিধাই আছে। অনলাইন বুঝতে পারছি কিনা? ঠিক। তাহলে ওকে সঙ্গে নিলে আমাদের কিন্তু কি আছে গো, সুবিধাই আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? লাইনটা বলছে, আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোক দরকার, না, বোকারাও মাঝে মধ্যে ভালো কাজ করে, জানো? সেটার প্রমাণ এখানে পাবো, এই 5 জানুয়ারিতেই পড়বো, ঠিক আছে? অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, খাঁটি লাইন। যাদের বুদ্ধি কম তাদের সাহস বেশি। এবারে তুমি বলবে এটা আবার কিরকম কথা, আমি বলি। সাপোজ তুমি ধরো, তুমি জানো না ও বাঘ, সাপোজ তুমি ভাবছো ও কি বটে না ও ছাগল বটে, আরামে যাবো, তুমি ও চলে গেল, কারণ ও কি জানে মাইন্ডসেটে ও ছাগল বটে যাবে। কিরে ভালো আছিস, সাহসটা বিরাট বেশি, কেন? ওর বুদ্ধি নেই। যাদের বুদ্ধি কম হয় তাদের সাহসটা কিন্তু বেশি হয়। আগে কি জানতে, জানি নিলে দেখো বলছে, দেখো, কারণ ভয় পাবার কারণটা ভেবে তো সময় লাগে, যে আমি ভয় কেন পাবো, এই কারণটা ভাবছি। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে বারবার কড়িকাঠ থেকে টিকটিকি টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার ওপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল। তাহলে বাইকর্নিক অ্যাসিড একটা বৈজ্ঞানিকের বাড়িতে থাকবে, সেটা জেনে তোমরা আশ্চর্য হবে না। বিভিন্ন, তোমরা তো সিআইডি দেখেছো, ডক্টর শালুকে ফরেন্সিক ল্যাবটা দেখেছো, তো কত কিছু থাকে। তো প্রফেসর শঙ্কু তো তাই ভাই, বাইকর্নিকের অ্যাসিডের শিশিটা উল্টে দিয়েছে। কে উল্টে দিয়েছে? একটা টিকটিকি দেখেছি তোমরা, বাহ, থ্যাংক গড। তখন আমি সামনে দাঁড়িয়ে আছি, কিছু করতে পারছি না, আমি স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আর এরকম মার্বেল টাইলস ছিল হয়তো, আরো বেশি করে গড়াইছে। লাইনে বুঝতে পারছো কিনা কোনটা গড়াচ্ছে? বাইকর্নিক অ্যাসিড। শিশিটা কে উল্টেছে? টিকটিকি, প্রহ্লাদ নয় কিন্তু, টিকটিকি উল্টেছে। এবারে পড়ো কি হচ্ছে, যাচ্ছে কার দিকে? প্যারাডক্সাইড পাউডারের দিকে। কাজ যাচ্ছে বলো? তাহলে বাইকর্নিকের অ্যাসিডটা গড়াচ্ছে, যাচ্ছে কার দিকে? প্যারাডক্সাইড পাউডারের দিকে। আর দুটাই যদি মিশ্রণ হয়ে যায়, বুম। লাইনটা বুঝতে পারছো? দেখো, এমন সময় প্রহ্লাদ দেখছে আমি এরকম করে তাকাচ্ছি, মানে আমি অবাক, মানে আমার হাত পা অবশ। আমি চাইছি কিছু বলবো, কিছু বললেও কাজ হবে। আমি যাচ্ছি কি করব খুঁজে পাচ্ছি না। আর প্রহ্লাদের কি বলেছি, বুদ্ধি নাই, ঠিক আছে? এবারে দেখবে বাড়ির যখন সার্ভেন্ট হয়, দেখবে একটা রুমাল এরকম থাকে, রুমাল হোক, গামছা হোক, হোয়াট এভার ইট মে বি, থাকে থাকে তো। ঠিক তাই প্রহ্লাদও তার ব্যতিক্রম নয়, ছিল ওখানে। কোথায় ছিল? এখানে। ওকে, আর কি গড়াচ্ছে? বাইকর্নিক অ্যাসিড। কার সঙ্গে মিশে যাচ্ছে? প্যারাডক্সাইড পাউডার, ঠিক আছে? ওকে, প্রহ্লাদ আইলো, দেখছে প্রবেশ সঙ্গে তাকায় ঝাঁ করে, কি হয়েছে দেখছে, ও এইটা ধরো গামছা নিলাম করে ওই অ্যাসিডটাকে ভালো করে ঘর মুছে না, ঘর মুছে ডেটল। বলো কি বলছে প্রফেসর শঙ্কু? হ্যাঁ, মানে শঙ্কু এখন ভাবছিল যে কি অন্যায়টা হবে, কি ব্যাপার ঘটবে, এই হবে কই হবে। কি হইলো? কিছুই না, জাস্ট আইলো, গামছাটা বা কলাটা নিল। তাহলে যাদের বুদ্ধি কম তাদের সাহস বেশি। লাইনটা বোঝা গেল? তাই এইরকম একটা অভিযানে কাকে রাখা দরকার? প্রহ্লাদকে রাখা দরকার। তাই শঙ্কু ডিসিশন নিয়েছিল কাকে রাখবে? প্রহ্লাদকে রাখবে। বলো বোঝা গেল কিনা? তাই ভাবছি ওকে নেওয়াই ভালো, ওজনেও কুলি যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের, ঠিক আছে? 2 মণ 7 সের। এবারে 1 মণ মানে ধরে রাখো 37.5 কিলোগ্রাম। 1 মণ মানে হিসাবটা কি বলছি আমি? 37.5 কিলোগ্রাম। তুমি হিসাবটা করে নেবে।
আমার রকেট 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া যেতে পারে। তাহলে প্রফেসর শঙ্কুর রকেটে কত জিনিস নেওয়া যাবে আমাকে বলো। 20 মণ। কত নেওয়া যাবে? 20 মণ। দেখো 6 জানুয়ারি আমার রকেটের পোশাকটার আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছে। আজ সকালে সেগুলোকে ঝেড়ে ঝুড়ে বার করে দিয়েছি। এমন সময় অবিনাশ বাবু এসে হাজির। ওই অবিনাশ যার মুলার ক্ষেতে প্রথম রকেটটা পড়ে গেছিল, যার জন্য আমার কত টাকা জরিমানা দিতে হয়েছে? 500 টাকা জরিমানা। সে অবিনাশ আমার বাড়িতে এসেছে। দেখো বললেন, কি মশাই আপনি কোথায় যাব বলছিলেন, চাঁদপুর না মঙ্গলপুর? এগুলাকে টন্ট বলে। এগুলো কি বলে? টন্ট। জানে মঙ্গল করে যাবো, তাই সে কি বলছে? চাঁদপুর যাবেন না মঙ্গলপুর যাবেন, এরকম ব্যাপারটা। আমার টাকাটার কি হলো? কোন টাকাটা? 500 টাকা। মূলা নষ্ট হয়েছে, মূলার দাম 500 টাকা। ওকে, এই হলো অবিনাশের রসিকতা। বিজ্ঞানের কথা উঠলে ঠাট্টার ভাড়াবো। রকেটটা যখন তৈরি করেছি তখন একদিন এসে বললেন, আপনার ওই হাওয়াইটা এই কালী পূজার দিন ছাড়ুন না, ছেলেরা বেশ মজা পাওয়া বলো। এরকম সে রাগ হয় না? বলছি কালী পূজার দিন রকেট ছেড়ে দিন, রকেট আকাশে উঠবে, ছিলাগুলো হাততালি দেবে। এগুলো টন্ট করে। ওর উপর রাগ ছিল আমার। কার ওপর? কার রাগ ছিল? প্রফেসর শঙ্কুর রাগ। কথাটা কে বলছেন আমাদেরকে এগুলো? সত্যজিৎ রায়। এক এক সময় মনে হয় পৃথিবীটা গোল, সেটা সে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটা হয়তো অবিনাশবাবু বিশ্বাস করেন। যাই হোক, আজ আমি ঠাট্টায় কান দিলাম না, তাকে খুব খাতির করলাম। খাতির মানে ও আসুন আসুন, বসুন, চা জল মিষ্টি হোয়াট এভার ইট মেবি। হ্যাঁ, তারপর প্রহ্লাদকে বললাম, প্রহ্লাদ চা নিয়ে আয়। কার জন্যে? অবিনাশ বাবুর জন্য। কি নিয়ে আয়? চা। ইউনো চা। ঠিক আছে, ওকে। আমি বললাম যে অবিনাশ বাবু চিনির বদলে স্যাকারিন খান। স্যাকারিন একটা উপজাত দ্রব্য বটে। 1 চামচ স্যাকারিনে 80 কাপ চা হবে। 1 চামচ স্যাকারিনে খুব মিষ্টি, মানে 1 কাপ চা করতে গেলে দানারও দানা এইটুকু দিতে হবে। ঠিক আছে, কে খায় এটা? অবিনাশ বাবু। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকম দেখতে একটা বড়ি চায়ে ফেলে দিলাম। স্যাকারিন নয়, এটা আমার তৈরি ওষুধ বটে। কি হয় দেখা যাক। এটা হলো আমার প্রথম অস্ত্র। মহাভারতের জৃম্ভনাস্ত্র থেকেই আইডিয়াটা এসেছিল। কোথার থেকে আইডিয়া এসেছিল? শর্ট কোয়েশ্চেন। মহাভারতের জৃম্ভনাস্ত্র। এটা শুধু খেলে হাই উঠবে না, তার সঙ্গে হাই, বিরাট হাই উঠবে, বিরাট ঘুম হবে, আর ঘুমের মধ্যে ভয়ঙ্কর সব স্বপ্ন আসবে। ভূত, প্রেত, আয়, মানে দেখেছো হার্ট সিরিয়াল গুলো, ওই রকম একটা স্বপ্ন আসবে। তাহলে ওই বড়িটা দিয়ে চা খেলে কি হবে? প্রথমে হাই, তারপরে বিরাট ঘুম, তারপরে ভয়ানক স্বপ্ন আসবে। আমি নিজে 1 ভাগ কাল খাইছিলাম, বুঝলে। সকালে দেখছি আমি যে দাড়ির বাঁ দিকটা একবারে পেকে গেছে, মানে ডান দিকটা ঠিকই আছে কাঁচা, আর বাঁ দিকটা পুরো সাদা হয়ে গেছে। মানে আমি এত ভয় পেয়ে গেছিল যে দাড়িগুলো সাদা হয়ে গেছে। লাইন বুঝাচ্ছি? তুমি জাস্ট ভাবো, একদিকটা কাঁচা একদিকটা পাকা, দেখতে কেমন লাগে। সেটা কিসে হয়েছে? ওই ওষুধটা চায়ের সঙ্গে মিশিয়ে খেয়েছিল না, ডালিমের রসে ডাইলিউট করে খেয়েছি মোটামুটি। ঠিক আছে, ওইটা খাওয়াই নিচ্ছে 1 বড়ি। কাকে? আমি খালি 1 ভাগ খাই, আমার এটা হয়ে গেছিল 1 বড়ি। কি হবে দেখা যায়। নিউটনকে সঙ্গে নেব 8 জানুয়ারি। নিউটন পোষা বেড়ালটার নাম নিউটন। ভাবো, পোষা বেড়ালটার নাম কি বললাম আমি? নিউটন। এগুলো হজবর লাগিয়েছে। 2 বন্ধু কথা হতে হচ্ছে, এক বন্ধু এসে বলে, ভাই ঠিক আছে আমার ছাগলটা ডিম দিয়েছে। ওই ভাই প্রশ্ন, ছাগল কি করে ডিম দেবে? না, আমি একটা মুরগি পুষেছি, মুরগিটার নাম দিয়েছি ছাগল। এই ব্যাপারটা। তাহলে নিউটন কে বলল? পোষা বেড়াল। কি নাম? বাহ,
কদিন ধরে আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে, করুণ স্বরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পেরেছিল আমার যাবার সময় হয়ে এসেছে। কাল ওকে ফিশ পিল খাওয়ালাম, মহা খুশি। তাহলে আমি আরেকটা বড়ি বানিয়েছি, কি নাম গো? ফিশ পিল। কি নাম? ফিশ পিল। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও বড়িটাই খেলো। মানে মাছের মুড়া খাইছে নাই, ফিশ পিল বড়ি খাইছে। কারণ মাছের মুড়ার থেকেও ফিশ পিলটা অনেক বেশি কি কার্যকরী বা ইফেক্টিভ। বুঝতে পারছো? কার কাছে? নিউটনকে পোষা পেড়া। দেখো, আজ মাছের মুড়ো বললাম, আর কোনো চিন্তা নেই। এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করতে হবে। তাহলে আমি বিড়ালটা কি পরাবো? একটা হেলমেট পরাবো। কি পরাবো? হেলমেট। কি পরাবো ভাই? হেলমেট। ঠিক আছে। 10 জানুয়ারি, দুদিন ধরে দেখছি বিদুশেখর মাঝে মাঝে গা গা করছে। বিদুশেখর হচ্ছে রোবট। বিদুশেখরের পরিচয় দাও। রোবট। ঠিক আছে। রোবট মানে হচ্ছে যন্ত্র মানব। কি বললাম? যন্ত্র মানব। অর্থাৎ ও কিন্তু, তুমি তো রোবট সিনেমাটা দেখেছো, হিন্দি মুভি রোবট, এক্স্যাক্ট ওই রকম একটা বিদুশেখর আছে। দেখো, অনলাইন ক্লাসটা ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। বিদুশেখর তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করে। এক নড়াচড়ার যা ঠং ঠং শব্দ, ও তো আমারই হাতের তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। ওর তো নিজস্ব বুদ্ধি চিন্তা নেই, তবুও মাঝে মধ্যে গ গ আওয়াজ করছে। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। আমি তখন সবে রকেটের পরিকল্পনা করছি। জিনিসটা কোন সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি। তাহলে তিনটেকে মিলিয়ে আমি একটা জিনিস বানিয়েছি। বেশ বুঝতে পারছি, হয় ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট, না হয় অ্যাকুইস ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। এবারে আমিও কনফিউজ আছি, কোন দুটো মেশানোর কথা হচ্ছে বলো প্লিজ। এক, ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট, উচ্চারণ করো, ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট। আরেকটা বলো, অ্যাকুইস বলো ভেলোসিলিকা। এবার আমি কনফিউজ হচ্ছি কোনটা মেশাবো। প্রথমে ট্যান্ট্রামটা 1 চামচ যখন ঢালতে যাব, তখনই বিদুশেখর মানে রোবটটা ঘটাং ঘটাং করে শব্দ করছে। চমকে গিয়ে ফিরে দেখি তাতে আওয়াজ হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষের মাথাটা সেরকম করছে। মানে আমি বলছি চুপ কর, কেন কথা হচ্ছে, নিয়ে এমনি এমনি করছি। তার মানে কি ট্যান্ট্রামটা মেশাবে না, মেশালে ফুটিয়ে যাবে। লাইনটা বোঝা গেল? তাহলে কে মেশাতে বারণ করলো? রোবট, মানে বিদুশেখর। কি হয়েছে দেখতে যাবো মন, ট্যান্ট্রামটা যে হাত থেকে নামিয়েছি মাথাটা থেমে গেল। কাছে গিয়ে দেখবি কোনো গোলমাল নেই, কলকবজা তেল টেল সব ঠিক আছে। যেমনি আবার আমি ট্যান্ট্রামটা হাতে নিয়েছি, আবার শব্দ ঘটাং ঘটাং, মানে দিও না দিও না এরকম। এ তো ভারী বিপদ। বিদুশেখর কি তাহলে বারণ করছে আমাকে ট্যান্ট্রামটা মেশাতে? এবার ভেলোসিলিকা হাতে নিলাম, নিতে আবার সেই শব্দ, কিন্তু এবার মাথা নাড়ছে ওপর নিচে, মানে মানে ওইটাই দাও। তাহলে আমি যেখানে কনফিউজ, সেখানে আমাকে সঠিক রাস্তা কে দেখিয়েছিল? বিদুশেখর, মানে কে? রোবট বা যন্ত্র মানবটা। ঠিক আছে। শেষ পর্যন্ত ভেলোসিলিকা দিয়ে মেশালাম। পরে ট্যান্ট্রামটা দিয়েও পরীক্ষা করেছিলাম, না করলেই ভালো। সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিন ভুলবো না। পুরো বম ব্লাস্ট হয়ে গেছিল যখন ট্যান্ট্রামটা মিশিয়েছিলাম। 11 জানুয়ারি, আজ বিদুশেখরের কলকবজা খুলে ওকে ভালো করে পরীক্ষা করেও ওর আওয়াজ করার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি আমার বৈজ্ঞানিক বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময় আমার হিসাবের বেশি কাজ করে। আমি ভাবছি যে এইটুকু কাজ করে শান্ত হয়ে যাবে, না, ও তার চেয়েও বেশি কাজ করে। আমার তৈরি মানে প্রফেসর
শঙ্কুর তৈরি। দেখ, তাতে এক এক সময় মনে হয়েছে যে হয়তো কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার উপর খোদাকারি করছে। সত্যি কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। মানে আমি কি জিনিস আমি নিজেই জানি না। এইরকম ব্যাপার, মানে একটু নিজেকে পাম্পিং করছে আর কি নিজেকে। আরেকটা কথা আমার প্রায় মনে পড়ে, সেটা হচ্ছে বাইরের জগতের প্রতি একটা টান আমার আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায় তাহলে এটা একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি তাহলে এই টানটা আপনা থেকে আমাকে অন্য কোনো গ্রহে নিয়ে যাবে। এই টানটা চিরকালের, মানে আমার খুব ইচ্ছে আমি অন্য গ্রহে যাব। ঠিক আছে, দেখো 12 বছর আগের কথা বলছি, আশ্বিন মাস। ক বছর আগে আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। মানে মৃদু মানে কি? হালকা বাতাস। মৃদু মানে হালকা। আশ্বিন কার্তিক মাসটা রোজ রাত্রে খাবার পর 3 ঘন্টা এভাবে শুয়ে থাকি, কারণ দুটো মাসে উল্কাপাত সবচেয়ে বেশি হয়। কি হয়? উল্কাপাত। আর উল্কাপাতের ফলে আমি ডায়েরিটা কি করেছিলাম? পেয়েছিলাম। 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কো রোজই দেখা যায়। কটা উল্কা দেখা যায়? 8-10টা। আমার দেখতে কিন্তু ভারী ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটা উল্কা দেখলাম একটু অন্যরকম, সেটা ক্রমশ বড় হচ্ছে। মনে হলো উল্কাটা আমার দিকে এগিয়ে আসছে। আমি এক দৃষ্টিতে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে আমার দিকে এসে পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে জোনাকির মতো জ্বলতে লাগলো। তাহলে উল্কাটা কোন গাছটার উপর পড়েছিল? গোলঞ্চ। কোন গাছ? গোলঞ্চ। ঠিক আছে, হারিয়ে যাস না, হারিয়ে যাস না, বুঝতে পারছিস তো? বাহ, হ্যাঁ বাহ, খুব সুন্দর। দেখো, আমি উল্কাটাকে ভালো করে দেখবো বলে চেয়ার ছেড়ে উঠতে ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, একটু খটকা আছে, যেটার বসে আমি তার পরের দিন থেকে রকেট বেস ভাবতে শুরু করি। আরটা হলো এই গোলঞ্চ গাছ। সেই দিন থেকে গাছটাতে গোলঞ্চের মতো নতুন রকম ফুল হচ্ছে। এইরকম ফুল কোথাও দেখেছি কিনা জানি না, আঙ্গুলের মতো 5টা করে ঝোলা পাপড়ি। তাহলে গোলঞ্চ গাছটায় আগে একরকম ফুল হতো, আর এখন উল্কাপাত হওয়ার পর অন্যরকম ফুল। ফুলটার পাপড়িটা 5টা হাত, যেমন হাওয়া তুলছে তখন এরকম করে যেমন এমনি গেছে। জাস্ট ভাবো, রাত্রিবেলা, হ্যাঁ, আর ধরো গোলঞ্চের পাতার রংটা ধরো সাদা, ধরো নিরাতে নেমে গেছে। তার মানে কি করছি তোমাকে লাইনটা বুঝতে হচ্ছে? দিনের বেলা কুচকুচে কালো, রাত হলে ফসল সাদা জ্বলতে থাকে, আর যখন হাওয়ায় দোলে তখন মনে হয় যে কেউ ডাকছে, চলে আ। কোন গাছ? কাল ভোর 5টায় মঙ্গল গ্রহে যাচ্ছি আমরা। কাল ভোর 5টা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাকটা, হেলমেটটা পরিয়ে দিলাম। ও তো হেসেই অস্থির। নিউটন হাসছে। ভাবো, এগুলা বাস্তবে সম্ভব? তাই তো এটা কল্পবিজ্ঞান, তাই তো এটা সায়েন্স ফিকশন। ইয়েস অর নো? কথা না? সত্যি কথা বলতে কি, আমারও চেহারা থেকে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঠং ঠং ঘং ঘং বিদুশেখর দুলছে আর শব্দ করছে। এর মানেটা হচ্ছে বিদুশেখর প্রহ্লাদকে একটু দেখে হাসছে, তোকে কি লাগছে রে, এরকম ব্যাপারটা। নিউটন হেলমেটটা পরানোর জন্য আপত্তি করছিল, এখন দেখি চুপচাপ, আর মাঝে মাঝে জিভ বার করে হেলমেটের কাঁচটা চেটে চেটে দেখছে। যার যেটা ধান্দা, ওই খাওয়া জিনিস কাঁচটা চেটে দেখে নি। 21 জানুয়ারি, আজ 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। ঠিক আছে, 7 দিন হয়ে গেল, মানে আমরা রকেটে উঠে গেছি। চলো, ওকে, ঠিক আছে। দেখো, তাহলে বলা হচ্ছে আজ কিন্তু গভীর, মানে গভীর ঘুম। তারপরে আমরা 7 দিন উঠে গেছি আর কি, মানে যাচ্ছি কোথায়? মঙ্গল। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি, ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা দিয়েছি। কাঁটায় কাঁটায় মানে কি? একদম কাঁটায় কাঁটায় রওনা দিয়েছি।
যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32-এর 3 ছটাক। তাহলে কমন 15 মণ 10-এর 32-এর ক ছটাক 3 ছটাক। 5 বছরের মতো রসদ সঙ্গে আছে। নিউটনের এক একটা ফিশ পিলে 7 দিনের খাওয়া হয়ে যায়। কদিন খাওয়া হবে? 7 দিনের খাওয়া। মানে একটা ফিশ পিল খাবে কদিন চলবে? 7 দিন চলবে। ঠিক আছে, তাহলে একটা ফিশ পিলে মোটামুটি 7 দিন। ব্যাপারটা বলার চেষ্টা কর, লাইনটা বলছে নিউটনের যে ওটা নিয়েছি। এবার আমার আর পড়লার জন্য বটফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম নাম হচ্ছে বটিকা ইন্ডিকা। কি নাম? এটা হোমিওপ্যাথিক বড়ি খেলে পুরো 24 ঘন্টার খিদে তেষ্টা মিটে যায়। মানে একটা বড়ি খাবে 24 ঘন্টার খিদে পাবে না। তাহলে এক বড়ি সমান 24 ঘন্টার খাওয়া দাওয়া কমপ্লিট। পাইলে তো আমরাও খাবো। এ সর্ব আরামসে খাওয়া দাওয়া সবচেয়ে ঝামেলার ব্যাপার, তাই না? একটা বড়ি খাইলাও খিদে তেষ্টার পাবে কি, তারপর আরামসে আমরা কাজ করতে পারি, কোনো তো অসুবিধা হবে না, ঠিক না? দেখো, তাহলে আমার আর পল্লার জন্য ওষুধটার নাম কি? বটিকা ইন্ডিকা। বটিকা ইন্ডিকা, ওকে। আর নিউটনের যে ওষুধটার নাম কি? ফিশ পিল। একটা ফিশ পিল 7 দিন খিদে পাবেন না, আর আমাদের একটা 24 ঘন্টা খিদে পাবেন। এগুলো বাস্তবে সম্ভব। তাই এটা একটা কি? কল্প বিজ্ঞান, যার ইংরেজি সায়েন্স ফিকশন। দেখো, মেঘ বৃষ্টি বুঝতে পারছি? বাহ। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যাস নেই, তাই বোধহয় প্রথম কদিন ছটফট করছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের ওপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছি। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে মনে হয় ওগুলোকে অসংখ্য বেড়াল। বিদ্যুতের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে, ওর মন অনুভূতি নেই কিছু। ঠিক আছে, ও শুধু চেয়ে চেয়ে থাকে, বুঝার চেষ্টা করে এটা কি? লাইট। ও লাইট, এরকম করে মানে ও বুঝার চেষ্টা, ওর মধ্যে নিজস্ব অনুভূতি নেই, ফিলিংস নেই, কারণ ও একটা কি? মেশিন। ও একটা কি? মেশিন, ও রোবট। ঠিক আছে, প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সব কোনো কৌতূহল নেই। ও বসে বসে কি পড়ছে? রামায়ণ। আমার কাছে বাংলাটা শিখেছিল, ও রামায়ণ পড়ছে। তাহলে সবগুলো এক এক রকম কাজ করছে। নিউটন কি কাজ করছে? বাইরের জগৎটা চেয়ে দেখছে। প্রহ্লাদ কি করছে? রামায়ণ পড়ছে। আর বিদুশেখর কি করছে? চেয়ে চেয়ে দেখছে আর বোঝার চেষ্টা করছে। তিনজন তিন রকম। আমি কি করছি? ওদেরকে দেখছি। অনলাইন বুঝতে পারছি? বাহ, ভেরি গুড। ঠিক আছে, চলো 25 জানুয়ারি বিদুশেখরকে বাংলা শেখাচ্ছি, মানে রোবটটাকে একটু পড়তে শেখাচ্ছি। রোবটকে একটু পড়তে যাচ্ছি। ঠিক আছে, ইমরোজ বুঝতে পারছি ভাই? ইমরোজ বুঝতে পারছি? যাক, দেখো বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিঁড়ি দেখে হাসে, সেও মোটেই পছন্দ করে না। দু একবার দেখেছি গ গ আওয়াজ করে, ঠং ঠং করে মাটিতে ঠুকছে। বিদুশেখর জানে ভালো করে যে আমার একটা বাড়ি যদি প্রহ্লাদ খায় না, তো বাসু চেপটে যাবে, ওর হাসিয়ে বের করে এইরকম। বিদুশেখরকে পরীক্ষা জিজ্ঞেস করা কেমন লাগছে, ও বলল গাগো, মানে কি ভালো। রোবট বটে, ও বলছে কেমন লাগছে, কি বলছে? গাগো, মানে কি ভালো। ঠিক আছে, এই রোবট বুঝতে পারছো? ঠিক আছে, তাই দেখো, ও যে আসলে বলছে ভালো সেটা বুঝতে পারলাম। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবু দেখাচ্ছে। আরো আমরা আরেক মাস পরে ওখানে পৌঁছাবো। কয়েক মাস বাধাহীনভাবে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে এখন কি পড়ছে? মহাভারত। কি পড়ছে এখন? কি শেষ করেছে? রামায়ণ। ঠিক আছে, কি শেষ করেছে?
রামায়ণ শেষ করে এখন কি পড়ছে? মহাভারত। কে পড়ছে? প্রহ্লাদ। কে পড়ছে? প্রহ্লাদ। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, খেয়াল হলো বিদুশেখর কি জানি বিড়বিড় করছে। ঠিক আছে, প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে, সেটা আমরা খাতায় লিখে নিলাম। এবার ধরো রোবট কথা বলছে, রোবট তার পিওরলি কথা বলবে না। ও কি এখন পিওরলি বাংলা শিখেছে? শেখেনি। তাহলে ও কিন্তু কথা বলছে ওর স্টাইলে। কি বলছে আমরা একটু দেখে নেব। বলো। ঘঙ্গ ঘাঙ্গ কুক্ক ঘঙ্গা, ঠিক আছে, আগা কে কে কুকং খঙ্গা। এবারে তুমি বুঝার চেষ্টা করো কি বলতে চাই। আরেকবার রিপিট করছি, বলো। ঘঙ্গ ঘাঙ্গ কুক্ক খঙ্গা, আগা কে কে কুকুং খঙ্গা। তার মানে ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। ওটা ওর স্টাইলে ও বলছে। কে বলছে? রোবটটা। ও তো বলতে পারছে না, তাই ও এরকম করে বললো। আর বিদুশেখর উচ্চারণের প্রশংসা করে পারলাম না। জানলা দিয়ে মঙ্গল গ্রহে কি দেখতে পাচ্ছি না আর কি। কাল এমনি সময় ল্যান্ড করব। অবিনার ঘটনার কথা মনে পড়লে একটু হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। কি কি নিয়ে নামবো বলো? ক্যামেরা, বলে যাও বলে যাও। দূরবীন বলো, বাহ বলো, বলো। এইগুলো সব আমরা নিয়ে নাম, কারণ ওখানে যে পরে কি কাজে লাগবে সেটা তো আর বলতে পারছি না। বিভিন্ন জিনিস কিছু কাজে লাগতে পারে, তাই তো। দেখো, বলা হচ্ছে মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে সন্দেহ নেই, একদম আছে। তবে তারা কি রকম, ছোট বটে না বড় বটে, হিংস্র বটে না হিংস্র নয়, তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটা অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে। কিন্তু এটা মনে রাখা দরকার, আমরাও তাদেরকে কখনো দেখিনি, আর তারাও কখনো মানুষ দেখেনি। লাইনটা বুঝতে পারছো কি? প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্তে আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন অমঙ্গল হবে নাই। এটা জানেও, কারণ গ্রহটার নাম কি? মঙ্গল। তাহলে কি হবে নাই? অমঙ্গল হবে নাই, যা হবে মঙ্গলেই হবে। ঠিক আছে, বটে। তখন ডায়েরিতে লিখতে এক কাণ্ড ঘটে গেল। বিদুশেখরকে মানে বিদুশেখর কিছুদিন চুপচাপ, কেন বুঝতে পারছি না। ঠিক আছে, আজ চুপচাপ বসে থাকতে দেখে হঠাৎ এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায়, সেটা ধরে টেনে দিয়েছে। কে? বিদুশেখর। আমরা তো ঝাঁকুনির চোটে সব মেঝেতে গোড়াগড়ি খাচ্ছি, উল্টে গেছি আমরা। কোনো মতে উঠে গিয়ে বিদুশেখরের কাঁধের বোতামটা টিপতে ও বিকল হয়ে পড়ে গেল। তারপর আবার মোড় ঘুরিয়ে মঙ্গল যাচ্ছিলাম। মানে বিদুশেখর বলতে চাইলো ওই দিকে যেও না, বিপদ আসে। আমি সেটা বুঝলাম না। আমি বললাম না, আমি মঙ্গলে যাব। যাচ্ছি কিসে করে? রকেটে করে। বিদুশেখর এরকম পাগলামির কারণ কি? ওকে অকেজো করে রেখে দেব, ল্যান্ড করার পর আবার ওকে চালু করব। আমার বিশ্বাস ও মনের ওপর খুব চাপ পড়েছিল, কারণ বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় মাথাটা বিগড়ে গেছে। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে, মানে 5 ঘন্টা পর ল্যান্ড করবো কোন গ্রহে? মঙ্গল গ্রহে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো দেখছিলাম, ওগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো কি এখন বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমে গেছি। ক ঘন্টা আগে? 2 ঘন্টা। দেখো, একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির ওপর বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা মাটি সব যেন নরম রবারের মতো, টাইললেই বড় হয়। এগুলো বাস্তবে সম্ভব, তাই এটা কি? সায়েন্স ফিকশন। সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেই যেটাকে জল বলে ভেবেছিল, ওটা হচ্ছে পেয়ারার জেলি। পেয়ারার জেলি।
এখানে সব নদী বোধহয় লাল, তাই মঙ্গল গ্রহকে বলা হয় রেড প্ল্যানেট বা লাল গ্রহ, আর পৃথিবীকে নীল গ্রহ। বাহ, সেগুলোকে আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয় সেটা আসলে ঘাস আর গাছপালা, সব সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, আকাশের রং এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেব তো হলে ভুলেরও নাকি ছড়া শব্দ পাচ্ছি না, সব জায়গায় থমথমে থমথমে ভাব, ঠান্ডা নেই, একটু গরম লাগছে, কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসে, সেটা ক্ষণস্থায়ী হলো হাড় কাঁপিয়ে দেয়। নদীর জলটা প্রথমে পরীক্ষা সাহস করছিলাম না, তারপর দেখলাম নিউটন জলটা খাচ্ছে, মানে বেড়াল। তখন কি করলাম, আমিও খেলাম, তো অমৃত বলে মনে হলো, কিন্তু এর কাজ জল কিছুই না। এক ঢোক যখন খেলাম না, শরীর মন টায়ার্ড ছিল, তো একদম টায়ার্ড দূরে চলে গেল। এত সুন্দর, কোনটা, ওই পেয়ারার জেলিটা, একবার খেলে টায়ার্ডনেস দূর হয়ে যায়, এক ঢোক। বিদুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ। ওর কি হয়েছে জানি না, রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে চালু করে দিলাম, কিন্তু নড়ছেও না চড়ছেও না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বললো, মানে আমি নামবো না, আমি নামবো না। কে বললো? বিদুশেখর। এবার বিদুশেখর হাত দুটো মাথার ওপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল, বিভং, মানে বিপদ। কে বলছে? বিদুশেখর। বিদুশেখর ভাষা বুঝতে আর অসুবিধা হয় না, তাই বুঝে ও বলছে বিপদ। কিসের বিপদ? ও বলছে বিভং, 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 মানে বিপদ, ভীষণ বিপদ। কে বলছে? বিদুশেখর। অগত্যা বিদুশেখরকে রকেট রেখে রেখেই আমরা তিন প্রাণী মঙ্গল গ্রহে নামলাম। তিন প্রাণী কে কে? আমি মানে প্রফেসর শঙ্কু, নিউটন মানে বেড়াল, আর প্রহ্লাদ মানে সার্ভেন্ট। প্রথম পরিচয়ের অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে। নতুন জলের নতুন গন্ধ, রকেট থেকে নেমে টের পেলাম জলমাটির গন্ধ নয়, মঙ্গল গ্রহেরই গন্ধ। হয়তো পৃথিবীর একটা গন্ধ হয় যেটা আমরা টের পাই না। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে, ওকে বলছি কোনো প্রাণী পেলে আমাকে খবর দিন। একদিকের আকাশে দেখছি সবুজ রঙের লালের ছোপ পড়েছে, এখন তাহলে বোধহয় ভোর, শিগগির সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না, কি করে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে অবাক লাগে। আন্ডারলাইন, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। মার্কস 5-এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, মঙ্গল যে কতটা অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আন্ডারলাইন, ঘটনাটা ঘটলো প্রথম দিনে। ঘটনাটা কোন দিনে ঘটলো? প্রথম দিনে ঘটনাটা ঘটলো। দেখা যাক ঘটনাটা কি বলছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার ওপর, ঠিক আছে, জায়গাটা দিনের আলো একটু ভালো করে ঘুরে ভেবে দেখছি, আর ভালো করে ঘুরে দেখছি, লাইটটা বুঝতে পারছি। এমন সময় একটা আষ্টে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ পেলাম। সত্যি আষ্টে গন্ধ। কেমন গন্ধ পেয়েছিলাম আমি? আষ্টে গন্ধ। ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঝি তিনতিড়ি তিনতিড়ি বলে লাফাচ্ছে। কি বলে লাফাচ্ছে বলো? তিনতিড়ি তিনতিড়ি বলে লাফাচ্ছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে এটা বোঝার চেষ্টা করছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্তটা জল হয়ে গেল। প্রশ্ন আসছে আওয়াজটা কিরকম ছিল? তিনতিড়ি। কিরকম ছিল বলো? তিনতিড়ি। কি আওয়াজ? তিনতিড়ি আওয়াজ। তারপর দেখলাম প্রহ্লাদকে তার চোখ যেন ঠিকরে বেরিয়ে এসছে। ঠিকরে মানে কি? একদম চোখটা বার হয়ে যাবো ভাই, বুঝতে পারছি? চোখটা কেমন হয়ে যাবো? বার হয়ে যাবো। ঠিক আছে, কি বলে আওয়াজ করছিল বল? তিনতিড়ি। জোরে বল, তিনতিড়ি। লাইনটা বলছে, দেখলাম নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে 20-25 হাত রকেটের দিকে চলছে।
তার পিছু নিয়েছে যে জিনিসটা মানুষ নয়, জন্তুও নয়, মাছও নয়। লে প্রাণীটা কি বলে বলো? মানুষও নয় বলো, আবার জন্তুও নয়, আবার লে। এই তিনটাকে মিলাইলে যেটা উৎপত্তি হবে সেটাই ছিল এই প্রাণীটা। এবার ঘরে যে মিশিয়ে দেখবো আমরা, একটু মাছ বটে বল, একটু মানুষ বটে, একটা জন্তুও বটে, তিনটাকে মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এরপর লম্বায় 3 হাতের বেশি নয়, পা আছে, কিন্তু হাতের বদলে মাছের ডানা, বিরাট দন্তহীন হা, মানে হা করে আছে, দাঁত নাই, সমস্যা। আর সবুজ চোখ, কি চোখ? লে। আরো পরপর মাছের আঁশ সর্বাঙ্গে চিকচিক করছে। জন্তুটা ভালো করে ছুটতে পারে না, একটু হাঁটছে হোঁচট খাচ্ছে। আমরা যেটা সব থেকে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে জন্তুটা পেছনে রকেটের দিকে ছুটলাম, প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলে অস্ত্র আঘাত করুন, তবু প্রাণী হত্যা করবো না। আমি যখন জন্তুরার দিক থেকে 20-25 গজ দূরে, তখন প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। এবার আরেক কাণ্ড, বিদ্যুৎে করে এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো। এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আস্তে গন্ধটা পেয়ে ঘুরেই দেখি অন্তত 200-300 জন্তু দূর থেকে আসছে। কজন? 300 জন। সবাই কি বলে চিন্তা করছে? তিন তিড়ি বলি যা, জোরে বলো, জোরে বলো, তিন তিড়ি। হ্যাঁ, বিদুশেখর এক বাড়ি, ও লোহার বোর্ডে বুঝলি, এক বাড়ি দিচ্ছে, এক চর, আর 3 তিড়ি হয়ে গেল কি চি, শেষ। বুঝতে পারলি? বিদুশেখর ছিল লোহার রোবট, প্রাণীগুলা কি করে চিন্তা করছিল বলো? 3 তিড়ি, আর কি করলো? এক থাপ, 3 তিড়িটা কি হয়ে গেল? চি, শেষ। কনসেপ্ট ক্লিয়ার? পাছে ওর রোখের মাথায় একাই ওই মঙ্গলীয় সৈন্যকে আক্রমণ করে, তাই বিদুষকে জাপটে ধরল। ওর গো সাংঘাতিক, আমাকে টেনে নেই জন্তুগুলো দিকে এগিয়ে গেল। আমি কোনো মতে ওকে সুইচ টিপে সুইচ অফ করে দিলাম। কাকে? কাকে? বিদুশেখরকে। এদিকে মঙ্গলীয় সৈন্য 100 গজের মধ্যে, তার বিরাট আসছে গন্ধ, মাথা ধরে গেছে আমার, বুঝলি, আমার মাথা ধরে গেছে। কি ধরেছি বল? হ্যাঁ, বাহ, বলি তো না, ভৌতিক 3 চিৎকারে আমার কান ভোঁ ভোঁ করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেট উঠাই কি করে? প্রহ্লাদকে ডাকছি, ঘুমাইছে প্রহ্লাদ। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিদুশেখরের কোমরের কবজাটা খুলতে লাগলো। বুঝতে পারছি চলে এসছে মঙ্গলীয় সৈন্য। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু, 200-300 ছিল তো, ওরা ঘর গুছলে এখানে চলে এসেছে, বুঝলি, যে চ আমাদেরকে একজনকে মারে চি করে দিয়েছে। ওরা চলে এসেছে, 1000 জন চলে এসেছে, বুঝলি। যাই হোক, এবার দেখা যাক কোনো মতে, ঠিক আছে, বিদুশেখরকে দুভাগে ভাগ করে ফেলে মাথার অংশ টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। এবার পায়ের দিকটা, সৈন্য এখন ক গজের মধ্যে গো? 50 গজের মধ্যে, মানে সামনে চলে এসছে। সামনে চলে এসছে, যেমন তুই আর আমি সামনে আছি সেরকম সামনে। ধর তুই মঙ্গলীয় সৈন্য আর আমি প্রফেসর সৈন্য, এরকম ব্যাপারটা, বুঝতে পারলি কি বলি? বাস, হয়তো তোর পায়ে লেগেছে আর আমার পায়ে লাগেনি, এইরকম একটা গ্যাপ, বুঝতে পারলি? গেস্ট দেখ, জন দেখ লাইনটা কি বলছে। পা ধরে টানতে টানতে বিদুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সে এরই মধ্যে ওপরের দিকটা কেবিনের ভিতর তুলে দিয়েছে। বাকি অংশটা ভিতরে তুলে ক্যাবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্ত আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝাপটা অনুভব করলাম। তারপর আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান হলো দেখি রকেট উড়ে চলেছে, রকেট উড়ে চলেছে। দেখো লাইট, আমার ডান পায়ে একটি চিনচিনে যন্ত্রণা, একটা মেছো গন্ধ এখনো কিন্তু রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়লো কি? রকেট তো উড়ানোর কেউ ছিল না। বিদুশেখর কি হয়েছে বলো? কি হয়েছে? সুইচ অফ আছে, বলো। বিদুশেখর সুইচ অফ। নিউটন ভিতরে,
ঠিক আছে। আর আমি অজ্ঞান, আর প্রহ্লাদ তো ঘুমাচ্ছে, রামায়ণ পড়েছে, মহাভারত পড়েছে, এখন ঘুম। এবার কিন্তু রসদ সে তো অফুরন্ত নয়। 3 বছর পরে আমরা কি খাবো? 3 বছরে খাবার নিয়ে এসছি, কারণ একটা ট্যাবলেট খাবো, একদিন খিদে পাবে। ট্যাবলেটটার নাম কি? বটিকা ইন্ডিকা। বটিকা আর আমার নিউটনের ফিশ। দেখো, রকেটে যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখছি, কোনোটাই কাজ করছে না। এই অবস্থায় রকেটে চলারই কথা নয়, কিন্তু তাও চলছে। আর কোথায় চলছে তাও জানি না, কোন দিকে সেটাও জানি না। মনে অসংখ্য প্রশ্ন। আজ থেকে আমি অজ্ঞান, আমি অসহায়, আর ঘরে ফিরা হইল না। তখন मैं कौन हूं, ये कौन सा गोला है, এরকম একটা টেনশন আমার। বুঝতে পারছো কি? ভবিষ্যৎ অন্ধকার, আলো নাই, জেনারেটর নাই, ইনভার্টার নাই। ঠিক আছে, এখনো আমরা এইভাবে উড়ে চলেছি, কিছু দেখার নেই, জানলাটা বন্ধ করে দিয়েছি। প্রহ্লাদ এখন একটা সামলে নিয়েছে, দাঁত কপাটে লাগাটাও কমেছে, নিউটনের অরুচিটাও কমেছে। মঙ্গলীয়ের গায়ে দাঁত বসানোর ফলে বোধহয় ওটা হয়েছিল, কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন, যেটুকু বলছে তা থেকে বুঝতে পারছি নদীর ধারে পাথর কুড়াতে কুড়াতে সে হঠাৎ একটা আস্তে গন্ধ পায়। তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরে একটা মানুষ না জন্তু না মা দাঁড়িয়ে আছে। নিউটন গুটি গুটি হেঁটার দিকে যেয়ে পরে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগে নিউটন নাকি একলা যন্ত্র দিয়ে হাঁটুতে কামড় দেয়। প্রহ্লাদের খাঁয়াতে কাজ ছিল না, ও যায় পরে যন্ত্রকে কামড়ে দিয়েছে। এবারে ভাই বুঝে, ভাই তোর কামড়ান বুঝেছে কি? তাহলে ভাইয়ের রাগ হবে, ভাই একা আসবে, ভাই আরো 10 জন নিয়ে আসবে, কুষ্টি ভারতকে নিয়ে আসবে। সেরকমই 3 তিড়ি আজকে থাকে তো কি চি শেষ। 3 তিড়ি ট্রান্সফর্মস ইন্টু চি। তাছাড়া ঝিঝির মতো একটা বিকট চিৎকার করে পালিয়ে যায়, কিন্তু তার পর মুহূর্তেই নাকি ঠিক ওই রকম 8 জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। প্রহ্লাদকে বিদুসাগর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয়ে এই কদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদ ও আমাকে আমি জোড়া দিয়ে ওর কাঁধের বোতাম টিপে দিতেই বলল, থ্যাংক ইউ। বাবারে, রোবট ইংরেজি বলছে, কি বলছে? থ্যাংক ইউ। তারপর থেকে আমার সঙ্গে পরিষ্কারভাবে মানুষ কথা বলছে, কেন জানি না। ও একদম শুদ্ধ, বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে রামার মহৎ শোনার ফল। আর সময়ের হিসেব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে, রসদ আর কয়েকদিনের বাকি আছে। শরীর মন ক্লান্ত, প্রহ্লাদ আর নিউটন নিজের মতো পড়ে আছে। কেবল বিদুশেখর কোনো চিন্তা নেই, ও বিড়বিড় করে আবৃত্তি করছে, ঘটোৎকচ বধের আবৃত্তি করছে। কি নাম? ঘটোৎকচ বধ। আজও সেই জিম ধরা ভাবটা নিয়ে বসছিলাম, এমন সময় বিদুশেখর আবৃত্তি বলা থামিয়ে দিল। বাহ বাহ, আমি বললাম, কি হলো বিদুশেখর, ফুর্তি কিসের রে? বিদুসাগর বলছে, গবাক্ষ উদ্ঘাটন করহ। গবাক্ষ মানে জানালা, গবাক্ষ মানে জানালা, উদ্ঘাটন মানে খোলো। তাই গবাক্ষ উদ্ঘাটন করহ মানে জানলাটা খুলহ, মানে খুলো। এর আগে বিদুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই জানলাটা খুলে দিলাম। বিরাট দৃশ্য, অদ্ভুত দৃশ্য। আকাশময় কেবল বুদবুদ ফুটছে, এই আছি এই নেই। অগুন্তি সোনার বল আপনা থেকে বড় হচ্ছে। আমি যে অবাক হব তাতে আশ্চর্য কি আছে? প্রহ্লাদও মুগ্ধ হয়ে গেছে। নিউটন, সে তো ঝাঁপাচ্ছে, মনে হচ্ছে কাঁচ ভেদ করে চলে যাবে বাইরে। সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়ি তার ঠিক নেই। খিদে তেষ্টা ভুলে গেছি, বাইরে অনর্গল দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিল সব আলো এদিক ছুটে বেড়াচ্ছে। এক একটা জানলার খুব কাছে এসে পড়ে আর কেবিনের ভেতরটা আলো হয়ে ওঠে। এই যেন সৌরজগতের এক বাদশাহের উৎসবে আতশবাজির খেলা, কোথায়? সৌর জগতের খেলা। আজকের অভিজ্ঞতা এক বিদুশেখর ছাড়া আমরা সকলে ঘাম ছুটি দিয়েছিল।
বাইরে বিশাল গোলাকৃতির আকাশ, ঠিক আছে, এখানে আর কিচ্ছু নেই। প্রহ্লাদ ইষ্টনাম জপ করছে, নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে। এবার রকেট নিজেই ঘুরছে, আমরা ভয়ে মরছি, কিন্তু বিদুশেখর কোনো ভয় নেই, ও নিশ্চিন্তে আছে। ও কি বলছে? টাফা টাফা, মানে কোন গ্রহে এসে গেছি? টাফা। তাহলে প্রথম গেছিলাম মঙ্গল গ্রহে, আর এখন টাফা গ্রহে। এই টাফা পরিচয়টা কে প্রথম বলেছিল? বিদুশেখর। কে বলেছিল? বিদুশেখর। দেখো লাইনটা বলছে, এই একটা নতুন কথা কদিন ধরে ওর মুখে শুনছি। বাইরের বোধহয় দৃশ্য দেখে তারিফ করে তোফা বলতেছি টাফা। আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি, এমন সময় বিদুশেখর বলল টাফা। আকাশে আর কিচ্ছু নেই, শুধু সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্কের চাঁদের মতো আমাদের চেয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে গ্রহটার দিকেই চলেছে। বিদুশেখর সত্য হয়, তাহলে ওটার নামই হচ্ছে টাফা। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য, মানে দারুণ জিনিস দেখতে পাচ্ছি, সবুজ গাছপালা, তাই না? শেষ পর্যন্ত হয়তো আমাদের এই অভিযান ব্যর্থ হবে না। অভিযান বলতে কোনো উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু কাজ করি সেটাকে বলে অভিযান, সেটাকে বলে। মানে আজকে আমরা ক্লাস কন্ডাক্ট করেছি, আমরা প্রফেসর শঙ্কুর ডায়েরি আজ কমপ্লিট করব, ঠিক আছে? আমরা ম্যারেজ হলে বসে, আমরা সানাই ম্যারেজ হলে এটা করব, ব্যাপারটা বুঝতে পারছো কি? তো আমরা কমপ্লিট করেই ছাড়বো ব্যাপারটা। তাহলে অভিযান আমাদের কি হবে? নাই, ব্যর্থ হবে। দেখো টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে কালই হয়তো ওখানে পৌঁছাবো। কোথায়? টাফা গ্রহে। গ্রহটা কিরকম সেটা জোনাকিগুলোর জন্য বোঝার উপায় নেই। আজ বিদুশেখর সেসব কথা বলছিল, সেগুলো বিশ্বাস করা কঠিন। আমার তো বিরাট ফুর্তি দেখে অবাকই লাগছে। ও বলল টাফায় নাকি সৌরজগতের সভ্য লোকেরা বাস করে। সৌরজগতের সভ্য লোক কোথায় বাস করে বললাম? টাফা গ্রহে। কোথায় বাস করে ইন্দ্রাণী? জোরে বলো। টাফা গ্রহ। বাহ, দেখো বলছে ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক। কোথাকার? টাফা। এত বুদ্ধিমান লোক হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকে অসুবিধা হচ্ছে। মানে ওরা সবাই বিরাট বুদ্ধিমান, বিরাট বুদ্ধিমান, অনেক বুদ্ধি, বুঝেছি, বিরাট বুদ্ধি, প্রচুর বুদ্ধি। ধরো 9 থেকে ক্রিকেট টুর্নামেন্টের একটা কোচিংয়ে ভর্তি হয়ে গেল, প্রচুর বুদ্ধি। কেন বুদ্ধি? কেন? কারণ পড়াশোনা করতে হবে না, বিরাট। মানে এগুলা কি নাট্যকরের চান্স পাওয়া দরকার। এগুলা একটা স্ক্রিপ্ট লিখে, এগুলা স্ক্রিপ্ট যে আমি এটা ভর্তি হবো, তার মানে আমাকে বলতে হবে যে টিউশন টাইমে যাবো না, তাহলে বলতে হবে যে ম্যাথ ছিল না, বললেই মেনে যাবে। মানে এগুলো একটা স্ক্রিপ্ট রাইটার। মানে সত্যজিৎ রায়ের পরে এনাদের স্থান, এনারা যে আজকে আসে নাই, এটা বিশাল ব্যাপার। মানে এনাদেরকে আমরা বুঝতে পারছি না, কিন্তু এনারা কিন্তু মুখ উজ্জ্বল করিবেন, এটা বুঝতে পারছি। তাই কয়েক বছর থেকেই নাকি ওনারা অন্য গ্রহ থেকে কম বুদ্ধি লোক নিয়ে টাফা এনে বসে করছে। মানে সবাই যদি বেশি বুদ্ধিমান হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে কি করছে? কম বুদ্ধিমান লোকগুলাকে নিয়ে এসে টাফাই দিচ্ছে। আমি বললাম তাহলে ওদেরকে প্রহ্লাদকে সুবিধা হবে, চট করল। প্রহ্লাদেরও বুদ্ধি নাই, তাহলে প্রহ্লাদকে নিয়ে ভালোই হবে, কত বুদ্ধি নেই। আমি বাধ্য এদের কাঁধে বোধহয় টিপে দিলাম। কাল টাফায় পৌঁছে গেছে। অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু কল্পনা করতে পারলে চেহারার আন্দাজ পাওয়া যায়। মানে বিরাট মাথা, মানে ডোরিমনের টাইপের, বুঝলে? ডোরিমন দেখেছো? ডোরিমন ওই রকম মাথাটা, হেলমেটের মতো, গাঢ় সরু, বুঝতে পারছি এই ব্যাপারটা, যেন কোনো কাজে লাগে না। এদের সম্বন্ধে বিদুশেখর যা বলেছিল তা একদম ভুল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লাস্ট পেজে পৌঁছে গেছি আমরা, বমযাত্রীর ডায়েরি। আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক উল্টো। এরা মানুষের অবস্থা থেকে অনেকটা পিছিয়ে আছে, সেই অবস্থায় পৌঁছাতে অনেক ঢের বেশ সময় লাগবে। চন্দ্র বুঝতে পারছি, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঠিক আছে। টাফার অবস্থা দেখে পৃথিবীর তুলনায় আদিমটা এতই বেশি বোঝা যায়। এদের ঘর বাড়ি বলে কিছু না, এমনকি বাড়ির মতো একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরি নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমনি।
প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে, নতুন গ্রহে এসে নতুন পরিবেশে বাস করছে সেটা বোধহয় যেন নেই। বিদুশেখরকেই কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকে উধাও। ও আর খুঁজে পাচ্ছি না কাকে? বিদুশেখরকে। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নাই আমার কাছে, তাই নিজের থেকে চলে গেছে কোন দিকে, কে? রোবটটা। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ আর কিছু উল্লেখযোগ্য ঘটনা নেই। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই। এত মূল্যবান তথ্য, এখানকার মূর্খরা তো মর্ম কিছু বুঝবে না। ফিরে যাওয়াও খুব একটা প্রয়োজন বোধ করছি তা নয়, কারণ সত্যি আমাকে এরা খুব যত্নে রেখেছে। বোধহয় ভাবছে এরা কিছু শিখবে আমাদের থেকে। এরা বাংলাটা জানলো কি করে জানি না, তবে তাতে একটা সুবিধা আছে যে ধমক টমক দিলে বোঝে। সেদিন একটা পিঁপড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিকরা কোথায়? পিঁপড়ের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, একটু কথা বলতে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। লোকটা বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে কি হবে? হ্যাঁ, যেমন আছেন থাকুন না, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসবো। আপনাদের মানে আপনার যে কথাবার্তা শুনতে খুব ভালো লাগে। আহ, যত সব নেকামো। আমি রেগে গিয়ে আমার অস্থির বন্দুকটা নিয়ে লোকটার নাকের ফুটোয় তাক করে মারলাম, কিন্তু কিছু হইলই না। হবে কি করে? এর যে হাঁচতেও শিখে না। হাঁচছ জানো না। অনেক হয়তো জানবে চাইবে প্রফেসর শম্ভু ডায়েরিটা কোথায়, দেখা কোনো উপায় আছে কি না। আমার নিজের ইচ্ছা ছিল ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওর জাদুঘরে দিয়ে দেবো। যাই হোক, কিন্তু উপায় নেই, না থাকার কারণে আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে দেওয়ার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরে তাক করে ডায়েরিটা নামতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। তারপর দেখলাম ডায়েরির পাতার কিছু গুঁড়ো লাল মোলারটা ছোট একটা অংশ তাকের উপর আছে। তারপর দেখলাম কিছু ডোয়া পিঁপড়ে পুরো খাতাটাকে খেয়ে শেষ করে নিয়েছে। সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনে উদাস করে ফেললো। আমি হাঁ করে চেয়ে রইলাম। যে জিনিসটাকে রয়ে গেছিল অনেক পিঁপড়ে খাদ্যে পরিণত হয়েছে, কি করে জানি না। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি, যে পিঁপড়েগুলো কিভাবে খেতে পারলো? আমি তো বুঝতে পারলাম। এটাই হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প, সেটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। প্রফেসর শঙ্কুর ডায়েরি লেখা বোম যাত্রীর ডায়েরি। আমরা এখান থেকে 3টে প্রশ্ন সিলেক্ট করে তোমাদের জন্য মার্কস 5-এর। 1, টাফা গ্রহের বর্ণনা। 2, মঙ্গল গ্রহের বর্ণনা। আর 3, একদম প্রথমেরটা যেটা ছিল আমাদের 3 নাম্বার পেজে, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। এই 3টে প্রশ্ন করে গেলে আর প্রবলেম নেই, কারণ 3টে প্রশ্নের মধ্যে একটা ডেফিনেটলি পাবে ফার্স্ট ইউনিট টেস্টে। অনলাইন ক্লাসটা বোঝা গেছে কিনা? ওকে, যারা চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট। ওকে, আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও কামিং সুন। টাটা।